নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। সত্যজিৎ রায়, যিনি সৃষ্টি করেছেন ফেলুদার মতো এক গোয়েন্দা চরিত্রের, যার মগজাস্ত্রকে মাত দেওয়া বড়ই দুষ্কর। কল্পবিজ্ঞানের এক জগৎ বানিয়েছেন প্রফেসর শঙ্কুকে নিয়ে। এছাড়াও তারিণী খুড়োর মতো এক চরিত্র। তাছাড়াও ছোট গল্প, প্রবন্ধ, নাটক। তিনি একাধারে ছিলেন চিত্র পরিচালক, লেখক এবং শিল্পীও। তার সৃষ্টি করা চরিত্রগুলি এবং তার পরিচালিত চলচ্চিত্র আজও বাঙালির মন দখল করে আছে। আগামী 2রা মে এই সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাতে চলেছি তাঁরই লেখা একটি ছোট গল্প, ট্যারোড্যাকটিলের ডিম। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি দেখলে লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের গল্প, ট্যারোড্যাকটিলের ডিম। বদন বাবু অফিসের পর আর কার্জন পার্কে আসেন না। আগে ছিল ভালো। সুরেন বাড়ুজ্যের স্ট্যাচুর পাশটায় ঘন্টাখানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টা একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় শিব ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। এখন ট্রামের লাইন ভিতরে এসে পড়ায় পার্কে বসার আর সে আনন্দ নেই। অথচ এই ভিড়ে গলদঘর্ম অবস্থায় ঝুলতে ঝুলতে বাড়ি ফেরাই বা যায় কি করে? আর শুধু তাই নয়, দিনের মধ্যে একটা ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে থেকে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটুকু উপভোগ করা, না হলে বদনবাবুর জীবনই যেন বৃথা। কেরানি হলেও কল্পনা প্রবণ তিনি। এই কার্জন পার্কেই বসে মনে মনে কত গল্পই ফেঁদেছেন, কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনোদিন। সময় কোথায়? লিখলে হয়তো নামটাম করতে পারতেন এমন বিশ্বাস তার আছে। অবশ্যই গল্পগুলো যে সব মাঠে মারা গেছে তা নয়। তার পঙ্গু ছেলে বিল্টু এখন বড় হয়েছে। 7 বছর বয়স তার। সে বিছানা ছেড়ে উঠতে পারে না। ফলে তার অনেকখানি সময় হয় তার মার কাছে, না হয় বাবার কাছে গল্প শুনে কাটে। জানা গল্প, ছাপা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা, প্রায় সবই তার গত 3 বছরে শোনা হয়ে গেছে। কম করে 1000 গল্প। ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোয়ার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলছেন। এই গল্প তার কার্জন পার্কে বসেই বানানো। কিন্তু গত 1 মাসে এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে অনেকবার। যে কটি গল্প বলেছেন তাও যে তেমন জমেনি তা বিল্টুর মুখ দেখেই বোঝা গেছে। আর হবে নাই বা কেন? একে তো এমনিতেই আপিসে কাজের চাপ, তার উপরে বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে। কার্জন পার্ক ছাড়ার পর কদিন লালদিঘির ধারটায় গিয়ে বসেছিলেন, ভালো লাগেনি। টেলিফোনের ওই অতিকায় রাক্ষুসে বাড়িটা আকাশের অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। তারপরে অবশ্যই লালদিঘির মাঠেও চলে এসেছে ট্রামের রাস্তা এবং বদনবাবুও বিশ্রামের অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন। আজ তিনি এসেছেন গঙ্গার ধারে, আউটরাম ঘাটের দক্ষিণে। রেল লাইনের ধার দিয়ে পোয়াটা পথ গিয়ে এই বেঞ্চি। ওই দেখা যাচ্ছে তোপের কেল্লা, লোহার শিকের মাথায় বলটা এখনো রয়েছে যেন কাঠির ডগায় আলুর দম। বদনবাবুর স্কুলের কথা মনে পড়ে গেল। 1টা বাজলেই গুড়ুম করে তোপের শব্দ আর টিফিনের ছুটি, আর হেডমাস্টার হরিনাথ বাবুর ট্যাগ ঘড়ি মেলানো। জায়গাটা ঠিক নির্জন বলা চলে না। সামনেই নদীতে সার নৌকো বাঁধা, আর তার উপরে মাঝি মল্লাদের কথাবার্তা। দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। আরো দূরে ওই খিদিরপুরের দিকটায় সন্ধ্যার আকাশে ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুর আর পপিকলের ঝাড়। বাহ, বেশ জায়গা। বেঞ্চিটায় বসা যাক। ওই যে শুকতারা, স্টিমারের ধোঁয়ার ভিতর দিয়ে আবছা আবছা দেখা যায়। বদনবাবুর মনে হলো যেন অনেক দিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। আহ, কি বিরাট, কি বিশাল! এমন না হলে কল্পনার পাখির ডানা মেলে উড়বে কি করে?
বদনবাবু ক্যাম্বিসের জুতোটা খুলে পা তুলে বাবু হয়ে বসলেন। আজ তিনি একটা কেন অনেকগুলো গল্পের প্লট ফাঁদবেন এখানে বসে, এতদিনের অভাব মিটিয়ে নেবেন। বিল্টুর খুশি ভরা মুখটা তিনি যেন চোখের সামনে দেখতে পেলেন। নমস্কার। এই রে, এখানেও ব্যাঘাত। বদনবাবু ফিরে দেখলেন একটি লিকলিকে রোগা লোক, বছর 50 বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধের চটের থলি। সন্ধ্যার ফিকে আলোয় মুখ ভালো বোঝা যাচ্ছে না, তবে চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। আর ওটা কি, টেথোস্কোপ নাকি? ভদ্রলোকের বুকের কাছে একটি ঝোলায়মান যন্ত্র থেকে দুটি রবারের নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। আগন্তুক মৃদু হেসে বললেন, ডিস্টার্ব করছি না তো? কিছু মনে করবেন না, আপনাকে এখানে আগে কখনো দেখিনি, তাই। বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বেশ তো নিরিবিলি ছিলাম রে বাপু, কেন মিছে গায়ে পড়ে আলাপ করা? সব মাটি হয়ে গেল। বেচারি বিন্দুকে কি কৈফিয়ত দেবেন তিনি? মুখে বললেন, না, আগে আসেনি তাই দেখেননি আর কি। আর এত বড় শহরে দেখার চেয়ে না দেখার লোকের সংখ্যাই বেশি নয় কি? আগন্তুক বদনবাবু শ্লেষ অগ্রাহ্য করে বললেন, আমি আসি আজ 4 বছর ধরে সমানে। ও, ঠিক এইখানে, এই একই জায়গায়, এই বেঞ্চিতে, বুঝলেন? এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা, কি না? এক্সপেরিমেন্ট? গঙ্গার ধারে খোলা মাঠে আবার এক্সপেরিমেন্ট কি? লোকটা ছিটগ্রস্ত নাকি? কিংবা যদি অন্য কিছু হয়, না মানে ওই গুন্ডা টুন্ডা জাতীয় কিছু? কলকাতা শহর তো কিছুই বলা যায় না। সর্বনাশ! বদনবাবু আজ মাইনে পেয়েছেন। ট্যাঁকে রুমালে বাঁধা দুখানা করকরে 100 টাকার নোট, তাছাড়া পকেটে মানিব্যাগের নোট খুচরো মিলিয়ে 55 টাকা 32 নয়া পয়সা। বদনবাবু উঠে পড়লেন, সাবধানের মার নেই। আরে সে কি মশাই, চললেন নাকি? আহা, রাগ করলেন নাকি? না না, না না না, রাগ কেন? তবে এই তো বসলেন, এরই মধ্যে উঠছেন। সত্যিই তো, তিনি এমন ছেলে মানুষই করছেন কেন? ভয় কিসের? 30 গজ দূরের সামনের নৌকাগুলোতে অন্তত 100 লোক। বদনবাবু তাও বললেন, না মানে, যাই দেরি হলো। দেরি? আরে সবে তো 5:30। না মানে, অনেকখানি পথ যেতে হবে তো। অনেকখানি? কতখানি? সেই বাগবাজারে। আরে রাম রাম! তাও যদি বলতেন শ্রীরামপুর কি চুঁচুড়ো কি ওই নিদেন পক্ষে দক্ষিণেশ্বর। না মানে, তাও কম কি, ট্রামে করে পাক্কা 40 মিনিট, তার উপর 10 মিনিটের হাঁটা তো আছেই। তা বটে। আগন্তুক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে বললেন, 40 প্লাস 10 50। আমি আবার, বুঝলেন, আমি আবার ওই মিনিট ঘন্টার হিসেবটায় ঠিক অভ্যস্ত নেই। আমাদের হচ্ছে, বসুন না, একটুক্ষণ বসে যান। বদনবাবু বসলেন। আগন্তুকের গলার স্বর আর চোখের চাউনির মধ্যে কি জানি একটা আছে, যার মধ্যে বদনবাবু তার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। মনে মনে ভাবলেন, একেই বোধহয় বলে হিপনোটিজম। আগন্তুক বললেন, আমি যাকে তাকে আমার পাশে বসতে বলি না। আপনাকে দেখে মনে হলো আপনি ভাবুক লোক, কেবলমাত্র টাকা আনা পাই এই হিসেব থেকে পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকেন না, যেমন আর ওই 99.9 রেকারিং% লোকে থাকে। কেমন, ঠিক বলিনি?
বদনবাবু আমতা আমতা করে বললেন, মানে আগে মানে আহা, আপনি বিনয়ীও বটে, সেও ভালো। বড়াই আমি পছন্দ করি না। বড়াই করতে চাইলে আমার চেয়ে বেশি কেউ করতে পারতো না। আগন্তুক থামলেন। তারপর কান থেকে নল দুটো খুলে যন্ত্রটা পাশে বেঞ্চির ওপর রেখে বললেন, ভয় হয় বুঝলেন, অন্ধকারে অসাবধানে সুইচে হাত পড়ে গেলেই উফ কেলেঙ্কারি। বদনবাবুর ঠোঁটের ডগায় একটা প্রশ্ন এসে আটকে ছিল, এইবার বেরিয়ে পড়ল। আপনার আপনার ও যন্ত্রটা কি স্টেথোস্কোপ না অন্য কিছু? ভদ্রলোক প্রশ্নটা সম্পূর্ণ অগ্রাহ্য করে গেলেন। ভারী অভদ্র তো। উত্তরের বদলে একটা অবান্তর প্রশ্ন করে বসলেন। আপনি লেখেন? লিখি লিখি মানে গল্প? হ্যাঁ, গল্প হোক প্রবন্ধ হোক যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও জিনিসটা আমার ঠিক আসে না। অথচ এত সব কীর্তি, এত অভিজ্ঞতা, এত গবেষণা, এগুলো সব ভবিষ্যতের জন্য লিখে যেতে পারলে ভালো হতো বুঝলেন। অভিজ্ঞতা, গবেষণা, লোকটা বলে কি? আগে আপনি পর্যটক করকম দেখেছেন? লোকটার প্রশ্নগুলো সত্যিই কোনো মাথা মুন্ডু নেই। পর্যটক একটা দেখবারই বা সৌভাগ্য কতজনের হয়? বদনবাবু বললেন, পর্যটক যে একরকমের বেশি হয় তাই তো জানতাম না। সে কি, আর 3 রকমের পর্যটক তো যে কেউ বলতে পারবে। এই যেমন ধরুন জলচর, স্থলচর আর ওই বোমচর। আর প্রথম দলে ভাস্কো ডা গামা, ক্যাপ্টেন স্কট, কলম্বাস ইত্যাদি। স্থলে হিউয়েন সাং, মাঙ্গো পার্ক, লিভিংস্টোন, মায়া আমাদের ওই গ্লোব ট্রটার উমেশ ভট্টাচার্য পর্যন্ত। আর আকাশে ধরুন ওই প্রফেসর পিকার্ড, যিনি বেলুনে 50,000 ফুট উঠেছিলেন। আর এই সেদিনের ছোকরা ওই গাগারিন। অবশ্যই এগুলো সবই খুব মামুলি। আমি যে ধরনের পর্যটকের কথা বলছি সেটা জলেও নয়, মাটিতেও নয়, আর আকাশেও নয়। তবে কালে। কালে মানে কালের মধ্যে ঘোরাফেরা, ওই অতীতকালে পারি, আগামীকালে সফর, ওই ইচ্ছা মতো ভূত ভবিষ্যতে বিচরণ বর্তমানে তো আছি, তাই ওটা নিয়ে আর মাথা ঘামাই না। এতক্ষণে বদনবাবুর কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। বললেন, এইচ জি ওয়ালেসের কথা বলছেন তো? টাইম মেশিন, ওই সেই যে একটা সাইকেলের মতো জিনিসে চেপে একটা হ্যান্ডেল টানলেই অতীত যুগে আর একটা টানলেই ভবিষ্যতে চলে যায়। ওই সেই যে গল্পটা নিয়ে একটা ওই বিলিতি বায়োস্কোপ হয়েছিল। ভদ্রলোক একটা তাচ্ছিল্যের হাসি এসে বললেন, না না না, সে তো গল্প। হ্যাঁ, আমি বলছি সত্যি ঘটনা, আমার ঘটনা, আমার অভিজ্ঞতা, আমার মেশিন। কোনো সাহেব লিখিয়ার মন গড়া গাঁজাখুরি গল্প নয় মশাই। কোথাও যেন একটা স্টিমারের ভোঁ বেজে উঠল। বদনবাবু ঈষৎ চমকে হাত দুটোকে চাদরের মধ্যে ঢুকিয়ে জড়সড় হয়ে বসলেন। কিছুক্ষণ বাদে নৌকার বাতিগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। ঘনায়মান অন্ধকারে আর একবার আগন্তুকের মুখের দিকে চাইলেন বদনবাবু। সন্ধ্যার আকাশের শেষ রংটুকু তার চোখের মণিতে। আগন্তুক আকাশের দিকে মুখটা তুলে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হাসি পায়। 300 বছর আগে এইখানে ঠিক এই বেঞ্চিটার জায়গায় একটা কুমির ও তার মাথার ওপর একটি বক বসে রোদ পোয়াচ্ছিল। এই খড়ের নৌকোটার জায়গায় একটা পাল তোলা ওলন্দাজ জাহাজের ডেক থেকে এক নাবিক একটি গাদা বন্দুক দিয়ে কুমিরটাকে মারে। এক গুলিতেই কুমিরটা শেষ। বকটি ঝটপটি উড়ে পালাবার সময় তার একটি পালক খসে আমার পায়ের সামনে পড়ে। এই দেখুন, এই সেই পালক। আগন্তুক থলির ভিতর থেকে একটা ধবধবে সাদা পালক বার করে বদনবাবুর হাতে দিলেন। লাল লাল
ছিটের ফোঁটাগুলো কি? বদনবাবুর গলা ধরে এসেছে। কুমিরের রক্ত, কুমিরের রক্ত খানিকটা ছিটকে বক্তার গায়ে পড়েছিল। বদনবাবু পালকটা ফেরত দিয়ে দিলেন। আগন্তুকের চোখের আলো মিলিয়ে আসে। গঙ্গার স্রোতে কচুরিপানা ভেসে যাচ্ছিল, এখন আর প্রায় দেখা যায় না। জল, মাটি, আকাশ সব ঘোলাটে একাকার হয়ে আসছে। এটা এটা বুঝতে পারছেন কি জিনিস? বদনবাবু হাতে নিয়ে দেখলেন একটা লোহার ছোট 3 কোনা ফলক, মাথাটা ছুঁচলো। আগন্তুক বললেন, 2000 বছর আগে, বুঝলে, নদীর মাঝামাঝি ওই ওই বয়াটার কাছ দিয়ে একটা মকরমুখো জাহাজ বাহারের ফুল কাটা পাল তুলে সমুদ্রের দিকে চলেছে। সওদাগরি জাহাজ বোধহয়, ওই বলিদ্বীপ টলিদ্বীপ কোথাও বাণিজ্য করতে চলেছে। হ্যাঁ, পশ্চিমের বাতাসে 32 দ্বারের ছপছপানি শুনতে পাচ্ছি এই কান থেকে, বুঝলেন? আপনি? হ্যাঁ, আমি আমি না তোকে, এই কানে, ঠিক এই বেঞ্চিটার জায়গায় একটা বট গাছের পাশে লুকিয়ে আছি। লুকিয়ে কেন? বাধ্য হয়ে। এত বিপদ সংকুল জায়গা তা তো জানা ছিল না, ইতিহাসের পাতায় তো আর এইসব লেখেনি। বাঘটাগের কথা বলছেন? বাঘের বাড়া মশাই, মানুষ। আমার এই কোমর অব্দি একটা বড় মিশালো বন্য মানুষ, কানে মকড়ি, নাকে আংটা, গায়ে উল্কি, হাতে তীর ধনুক, তীরের টগায় বিষাক্ত ফলা। বলেন কি? ঠিকই বলছি, বর্ণ মিথ্যে নেই। আপনি আপনি দেখলেন? আহা, শুনুন না। পোষেক মাস, ঝড় উঠল, আদিম ঝড়। এমন ঝড় আর ওঠে না। সেই মকরমুখো জাহাজ চোখের সামনে জলের তলায় তলিয়ে গেল। তারপর? তার থেকে একটি লোক ভাঙা তক্তায় চেপে হাঙর কুমিরের হাত থেকে রক্ষা পেয়ে কপাল জোরে ডাঙায় এসে, ওরে বাবা, কি সেই বন্য মানুষ তার কি দশা করলো সে আপনি নিজের চোখে না দেখলে। অবশ্যই আমিও শেষ পর্যন্ত দেখতে পারিনি। একটা তীর বটের গুড়িটা এসে বিঁধেছিল, সেই থেকে নিয়ে এই সুইচ ট্রিপে বর্তমানে ফিরে আসি। বদনবাবু হাসবেন না কাঁদবেন না অবাক হবেন তা বুঝতে পারলেন না। ওই সামান্য যন্ত্র আর ওই দুটো নলের মধ্যে এত জাদু আছে নাকি? এও কি সম্ভব? আগন্তুক বদনবাবুর মনের প্রশ্নটা হয়তো আন্দাজ করেই বললেন, এই যে দেখতেন যন্ত্রটি, কানের ভিতর নল দুটো ঢুকিয়ে এই ডান দিকে সুইচ টিপলে ভবিষ্যৎ, আর বাঁ দিকে টিপলেই অতীতে চলে যাওয়া যায়। কোন যুগের কোন সময়টিতে যেতে চান সেটা ওই দাগ কাটা সনলেখা চাকার ওপরে যে দেখছেন, হ্যাঁ, ওই কাটা ঘুরিয়ে ঠিক করে নেওয়া যায়। অবশ্যই 20-30 বছর এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু তাতে বিশেষ এসে যায় না, সস্তার জিনিস তো, তাই অত অ্যাকিউরেট নয় আর কি। হ্যাঁ, সস্তা বুঝি? এবার বদনবাবু সত্যিই অবাক। হ্যাঁ, মানে সস্তা মানে অবশ্যই কেবল পয়সার দিক দিয়েই। এর পেছনে রয়েছে 5000 বছরের বৈজ্ঞানিক জ্ঞান, বিদ্যে, বুদ্ধি। আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কারসাজি বুঝি সবই পশ্চিমে, এদিকে আর কি হচ্ছে? আরে বাপু, এ দেশে যা হচ্ছে তা কি আর ঢাক পিটিয়ে হচ্ছে? তা হচ্ছে সব গোপনে, অগোচরে, লোক চক্ষুর আড়ালে। নাম জাহির করার ব্যাপারটা আমাদের দেশে মশাই কোনো কালেই ছিল না, বুঝলেন, এখনো নেই। আসল যারা গুণী তাদের হয়তো দেখাই পাবেন না কোনোদিন। দেখুন না ইতিহাসের দিকে দেখুন, অজন্তা গুহার ছবি কে বা কারা এঁকেন তাদের নাম জানেন? হাজার হাজার বছরের পুরনো পাহাড়ের গা থেকে খোদা এলোরার মূর্তি কে গড়লো তার নাম জানে কেউ? ভৈরবী ডাক কার সৃষ্টি? হ্যাঁ, ঋগ্বেদ লিখলো কে? মহাভারত বেদব্যাসের নামে চলছে, আর আমরা বলি বাল্মীকি রামায়ণ। কিন্তু এ দুটোর মধ্যে কত শত সহস্র নাম না জানা লোকের হাত আছে, মাথা আছে, তার হিসেব কেউ রাখে? এই যে পশ্চিমের বৈজ্ঞানিকরা বড় বড় অঙ্ক কষে, ফর্মুলা কষে সব বড় বড় আবিষ্কার করে নাম কিনছেন, এই অঙ্কের গোড়ার কথাটা জানেন? গোড়ার কথা মানে কি গোড়ার কথা? আগন্তুক বললেন,
শূন্য শূন্য শূন্য, জিরো জিরো। বদনবাবু ভেড়া চাকা খেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 0। এই 10টার বেশি আর সংখ্যা নেই, অর্থাৎ শূন্য, অর্থাৎ ফক্কা। অথচ একের পিঠে শূন্য দিয়ে হয়ে গেল 10, 9-এর 1 বেশি, ম্যাজিক। ভাবলে কুল কিনারা পাবেন না, অথচ আমরা মেনে নিচ্ছি। কেন মানছি তাও বুঝতে পারবেন না, কিন্তু এই 9টি সংখ্যা শূন্য দিয়ে রাজ্যের যত অঙ্ক, যত হিসেব, ওই যত ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ ত্রৈরাশিক ভগ্নাংশ, ডেসিমেল, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, মাই অ্যাটম, রকেট, রিলেটিভিটি, এর একটিও এই 10টি সংখ্যা ছাড়া অবার্য নেই। আর এই সংখ্যা এলো কোত্থেকে জানেন? ভারতবর্ষ। এখান থেকে আরব দেশ, আরব থেকে ইউরোপ, এবং তারপর ওই সারা পৃথিবীতে। বুঝেছেন? আর এর আগে কি ছিল জানেন? বদনবাবু আবার ডাইনে বায়ে মাথা নাড়লেন। সত্যি তার জ্ঞান কত সীমাবদ্ধ। আগন্তুক বললেন, আগে ছিল রোমান কায়দা, সংখ্যা নেই, কেবল অক্ষর। 1 হলো গিয়ে একটা আই, 2 হলো 2টো আই, 3 হলো 3টে আই, কিন্তু 4 হয়ে গেলে আবার 2 অক্ষর, আই আর ভি। 5 হলো আবার 1 অক্ষর, শুধু ভি। নিয়মের কোনো মাথা মুন্ডু নেই মশাই। বাংলায় 1962 লিখতে কটা লাগে? 4 অক্ষর লাগে। আর রোমানে কত জানেন? কত? 7। 7, বুঝলেন কিছু? 888 লিখতে বাংলায় 3 অক্ষরের জায়গায় রোমানে কত লাগেন জানেন? 1 ডজন। এই হারে বিজ্ঞানের বড় বড় ফর্মুলা লিখলে ওই বৈজ্ঞানিকদের যে কি অবস্থা হতো ভাবতে পারেন? 30 পেরোতে না পেরোতে দেখতেন হয় সব চুল পেকে গেছে, না হয় টাক পড়ে গেছে। আর চাঁদে রকেট পাঠানোর ব্যাপারটা তো নিঘাত আরো 1000 বছর পিছিয়ে যেত মশাই। ভেবে দেখুন, আমাদেরই দেশের একটি অজ্ঞাত লোকের আশ্চর্য বুদ্ধির জেরে অঙ্কের ভোল পাল্টে গেল। আগন্তুক দম নেবার জন্য থামলেন। গির্জার ঘড়ির ঢং ঢং শব্দ ভেসে আসছে। 6টা বাজলো। আলো হঠাৎ বাড়লো কেন? বদনবাবু পূব দিকে চেয়ে দেখলেন গ্র্যান্ড হোটেলের ছাদের পিছন দিকে ত্রয়োদশী চাঁদ উঠছে। আগন্তুক বললেন, আগে যেমন এখনো তাই। দেশে ঢের লোক আছে যাদের নাম কেউ জানেনও না, জানবেনও না, কিন্তু তাদের বিদ্যে বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিক চেয়ে 1 চুল কম নয় মশাই। এদের ওই সাধারণত কাগজ পেন্সিল বইপত্র ল্যাবরেটরি কোনো দরকার হয় না। এরা নিরিবিলি চুপচাপ বসে ভাবেন আর মাথার মধ্যে ভারী ভারী ফর্মুলা কষে ভারী ভারী সমস্যার সমাধান করেন। আগন্তুক থামতে বদনবাবু মৃদু স্বরে বললেন, আপনি তাদেরই মধ্যে একজন? আগে না 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 না, আমি নই। তবে এমন একজন লোকের সাক্ষাৎ বরাদ্দরে একবার আমি পেয়েছিলাম। না, এখানে নয় অবশ্যই, তলাটে নয়, জোয়ান বসে পায়ে হেঁটে অনেক ঘুরেছি পাহাড়ে টাহাড়ে। আর তাঁদেরই একটাতে অসাধারণ পুরুষ, নাম গণিতানন্দ। ইনি অবশ্যই লিগাই অঙ্ক কষতেন। ইনি যেখানে থাকতেন তার আশেপাশে 30 মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলি পাথরের চাই ছিল তার প্রত্যেকটির পা থেকে মাথা অব্দি অঙ্কের হিজিবিজিতে ভরা, খড়ি দিয়ে লেখা। যার যিনি গুরু, তার কাছে থেকেই গণিতানন্দ অতীত ভবিষ্যতে বিচরণের রহস্য জানতে পেরেছিলেন। আমি ওই গণিতানন্দের কাছ থেকে জেনেছিলুম যে এভারেস্টের চেয়েও 5000 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ো ছিল ওই হিমালয়। আজ থেকে ওই 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্পে সেই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভিতর ঢুকে যায়, এবং এই একই ভূমিকম্পে নাকি উত্তর হিমালয়ের একটি পাহাড়ে ফাটল ধরে, তার থেকে একটি ঝর্ণা বেরিয়ে এই যে নদীটা দেখতে পাচ্ছেন বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, সেটি সৃষ্টি করে। আশ্চর্য, সত্যি আশ্চর্য। বদনবাবু চাদরের খুঁট দিয়ে কপালের ঘাম মুছে বললেন, মানে আপনার ওই যন্ত্রটি কি তার কাছ থেকেই পাওয়া? আগে হ্যাঁ, মানে ঠিক পাওয়া নয়, উনি উপাদান বলে দিয়েছিলেন। আমি সেই সব মাল মশলা সংগ্রহ করে যন্ত্রটি নিজেই তৈরি করে নিয়েছি। এই যে এই নলটা দেখছেন,
এইটা হ্যাঁ, এইটা কিন্তু রবার নয়, এটা একরকম পাহাড়ি গাছের ছাল। এই যন্ত্রের একটি জিনিসের জন্য আমাকে কোনো দোকানে বা কারিগরের কাছে যেতে হয়নি। হ্যাঁ, এর সমস্তই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এই যে ডায়ালটায় দাগ কেটে নম্বর বসিয়েছি না, আমি নিজে হাতে, হ্যাঁ, তবে নিজের হাতের তৈরি বলেই হয়তো মাঝে মাঝে একটু বুঝতে পারছেন তো বিগড়ে যায়। ভবিষ্যতের সুইচটা তো কদিন হলো কাজই করছে না। আপনি আপনি ভবিষ্যতে গেছেন? একবারই, তবে বেশি দূর না, ওই ৩০০ শতাব্দীর মাঝামাঝি। কেমন দেখলেন? দেখবো কি, এইখানে তখন বিরাট রাস্তা, আর আমি একমাত্র মানুষ পায়ে হাঁটছি। এক উদ্ভট গাড়ির তলায় পড়তে পড়তে মশাই বেঁচে গেছিলাম, তারপর আর যাইনি। আর অতীতে কত দূর গেছেন? ওই ওই আর একটা গোলমাল, আমার এই যন্ত্রে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না, বুঝলেন? বটে না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে পিছনে যা গেছি তা তখন অলরেডি ওই, হ্যাঁ, সরীসৃপেরা এসে গেছে। বদন বাবুর গলা শুকিয়ে এলো। বললেন, কি কি সরীসৃপ? সাপ? আরে না না, সাপ তো ছেলে মানুষ, তবে এই ধরুন ওই ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এই সব আর কি। তার মানে আপনি কি ওদেশেও গেছেন নাকি? ওই তো ভুল, ও দেশে কেন? আহা, আপনার কি ধারণা এসব জিনিস আমাদের দেশে ছিল না? ছিল নাকি? ছিল মানে, আরে ঠিক এইখানটাতেই ছিল, এই বেঞ্চের পাশটাতেই। বদন বাবুর মেরুদণ্ডটি একটা শিহরণ খেলে গেল। আগন্তুক বললেন, গঙ্গা নামেনি তখনও। এইসব জায়গায় তখন ছিল এবড়ো খেবড়ো পাথরের ঢিপি আর লতা পাতার গাছপালার জঙ্গল। সে দৃশ্য ভুলবো না মশাই। ওই যে দেখছেন, ওই জেটির জায়গাটা একটা শ্যাওলা ভরা ডোবা, চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা আলেয়া ধক করে জ্বলে উঠে মিনিট খানেক দুলে দুলে নিভে গেল। তারই আলোয় দেখলাম, বুঝলেন, দুটো ভাটার মতো চোখ। চাইনিজ ড্রাগন, ও ছবি দেখেছেন তো? হ্যাঁ, এও ঠিক তাই। ওই ছবি দেখা ছিল, বুঝলাম এই সেই স্টেগোরাস। কিসের জানি পাতা চিবোতে চিবোতে জলের ওপর দিয়ে ছপাত ছপাত করে এগিয়ে আসছে। মানুষ খাবে না জানি, কারণ এরা উদ্ভিদজীবী, কিন্তু তাও দেখি ভয়ে ঢোক গিলতে পারছি না মশাই। বর্তমানে ফিরে আসার সুইচটা টিপতে যাবো, এমন সময় আমার মাথার ওপর দিয়ে হঠাৎ ঝটপট শব্দ শুনে চমকে দেখি একটা টেরোড্যাকটিল। সে না পাখি, না জানোয়ার, না বাদুড়, জন্তুটার দিকে গোঁত খেয়ে ধাওয়া করে গেল। আক্রোশের কারণ বুঝলাম হঠাৎ আমার পাশেই পাথরের ঢিবি তার দিকে চোখ পড়াতে। পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম। টেরোড্যাকটিলের ডিম মশাই। দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলুম না। ওদিকে লড়াই বেঁধেছে, আর এদিকে আমি দিব্যি ডিমটি বগলস্ত করে নিয়ে বদন বাবুর কিন্তু হাসি পেল না। গল্পের জগতের বাইরে হয় নাকি এসব? যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতাম, কিন্তু বদন বাবুর কপালের শিরা দপ দপ করে উঠল। ঢোক গিলে বললেন, কিন্তু কিন্তু কি? ফল ফল পাবার সম্ভাবনা খুবই কম। কেন? না, তবু একবার চেষ্টা করে দেখতে পারেন। লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা তো নেই। বদন বাবু গলা বাড়িয়ে দিলেন, জয় মা জগত্তারিণী, নিরাশ করো না মা। আগন্তুক নলের মুখ দুটি বদন বাবু দুই কানে গুজে দিয়ে সুইচটা টিপে খপ করে তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। নাড়িটা দেখতে হবে। বদন বাবু বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন, অতীত না ভবিষ্যৎ? আগন্তুক বললেন, অতীত, 6000 BC। চোখটা চেপে বন্ধ করুন। বদন বাবু অধীর উৎকণ্ঠায় মিনিট খানেক চোখ বুজে বসে থেকে বললেন, কই কই মশাই, বলি কিছু হচ্ছে না তো। আগন্তুক যন্ত্রটা খুলে নিলেন। হবার সম্ভাবনা ছিল কোটিতে 1। কেন?
আমার মাথার আর আপনার মাথার চুলের সংখ্যা যদি এক হতো তাহলেই আপনার ক্ষেত্রে যন্ত্রটা কাজ করতো, বুঝলেন? বদনবাবু ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। হায় হায় হায়, এমন সুযোগটা এইভাবে নষ্ট হলো। আগন্তুক আবার থলির ভিতর হাত ঢোকালেন। চাঁদের আলোয় এখন চারিদিক বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। মানে একবার হাতে নিয়ে দেখতে পারি? বদনবাবু কথাটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না। আগন্তুক সাদা গোল চকচকে জিনিসটা এগিয়ে দিলেন। বেশ ভারী আর আশ্চর্য মসৃণ। দিন 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 দিন, এবার উঠতে হবে, রাত হলো। বদনবাবু ডিমটা ফিরিয়ে দিলেন। আরো কত অভিজ্ঞতা আছে এর খেয়ে জানে। বলেন, কাল আবার আসছেন তো এইখানে? দেখি, কাজ তো পড়ে আছে অনেক, বইয়ে লেখা ঐতিহাসিক তত্ত্বগুলো তো এখনো কিছু যাচাই করা হয়নি, বুঝলেন? কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। ওই চার্নক বাবাজিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছে এরা। আসি আজকে, বুঝলেন? আজ আসি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ট্রামে উঠে বদনবাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো, কারণ পকেটে হাত দিয়েই তিনি চোখে অন্ধকার দেখলেন। মানি ব্যাগটা উধাও। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি, যখন ওই চোখ বন্ধ করেছিলাম আর লোকটা হাত ধরলো নাড়ি দেখতে, ইস, ছি 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 ছি, কি বেকুবি না বনেছি আজ, ছি। বাড়ি যখন পৌঁছলেন তখন 8টা। বাবাকে দেখে বিল্টুর মুখটা হাসিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। এতক্ষণে কিন্তু বদনবাবু অনেকটা হালকা বোধ করছেন। জামার বোতাম খুলতে খুলতে বললেন, বুঝলি বিল্টু, আজ তোকে একটা ভালো গল্প বলবো। সত্যি তো বাবা? অন্য দিনের মতো নয় তো? না রে, সত্যি সত্যি। কিসের গল্প বাবা? গল্পটা হলো টেরোড্যাকটিলের ডিম, আর তাছাড়া আরো অনেক। একদিনে ফুরোবে না। সত্যি বলতে কি, বিল্টুর খুশির খোরাক আজ একদিনে যত পেয়েছেন তিনি, তার দাম কি অন্তত 55 টাকা 32 নয়া পয়সাও হবে না। ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প টেরোড্যাকটিলের ডিম। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।